বাংলা যা আজ ভাবে ভারত সেটা ভাবে কাল। আর আজ সেই বাংলার ছেলেমেয়েদের নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে ভয় হয়। যে বাংলার তরুণ তরুণীদের একসময় বলা হতো আগুনের শিখা, আজ তাদের চোখে মুখে শুধুই ক্লান্তির ছাপ। ভিন রাজ্যে নিজের পাড়ি জমানোর ক্লান্তি। কিন্তু এমনটা হলো কেন? কেন বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়ে নিজের জায়গা, নিজের ভাষা, নিজের চেনা জগৎ ছেড়ে একটা অন্য জগতে পাড়ি দিচ্ছে নিজের ভবিষ্যৎকে খোঁজার জন্য? আর এই প্রশ্নের উত্তর আমাদের জানতে গেলে পিছিয়ে যেতে হবে ২ দশক পেছনে। পৌঁছতে হবে এমন দুটো নামে, যে দুটো নাম হয়তো চিরদিনের জন্য বাংলার ভাগ্যটাকে বদলে দিয়েছিল। সিঙ্গুর আর নন্দীগ্রাম। এই দুটো শুধুমাত্র দুটো জায়গার নাম নয়, এর সাথে জড়িত আছে দুটো বড় আন্দোলনের ইতিহাস, দুটো বড় সিদ্ধান্ত এবং একটা গভীর ক্ষত, যা আজও পশ্চিমবঙ্গ বয়ে নিয়ে বেড়াচ্ছে। আজ এই ভিডিওতে আমরা কোনো রকম রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করতে আসেনি, বরং একটা কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি, সত্যি জানতে এসেছি। আচ্ছা, সত্যি কেন শিল্প মুখ ফিরিয়ে নিল বাংলা থেকে? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, সিঙ্গুর আর নন্দীগ্রামের পর বাংলার ভবিষ্যৎটা কি হলো? আমি সৈকত আর তোমাদের সবাইকে স্বাগত স্পিকি পায়ের আরও একটা ভিডিওতে। এই চ্যানেলে আমি এই ধরনের নানান কন্টেন্ট আনার চেষ্টা করছি। যদি আমার কাজ তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে একটু সাপোর্ট করো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। স্বাধীনতার আগে এবং পরে বাংলার একটা গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলা একসময় ভারতবর্ষের শিল্প গৌরব ছিল। স্বাধীনতার পরেও হুগলি নদীর দুধার জুড়ে বড় বড় চটকল, ভারী ইঞ্জিনিয়ারিং এর কারখানা এবং আরও নানান ভারী শিল্প ছিল বাংলার অর্থনৈতিক হৃদস্পন্দন। হাওড়াকে বলা হতো ভারতবর্ষের শেফিল্ড। চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত কিছু ছিল বাংলার শিল্পের মুখ। কিন্তু ৬০ আর ৭০-এর দশকে লাগাতার রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ এবং কিছু ভুল নীতির কারণে বাংলার শিল্পের গ্রাফ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। 1947 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গের শিল্পের গ্রাফ কিভাবে নিচে নেমেছে সেটা এই ভিডিওতে আমি খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা চাও অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। এরপর ৯০-এর দশকে ভারত যখন উদার অর্থনীতির পথে হাঁটলো, তখন পশ্চিমবঙ্গ সেই দৌড়ে কিছুটা পিছনে পড়ে গেল। কিন্তু নতুন শতাব্দী আসার সাথে সাথেই তৎকালীন বামফ্রন্ট সরকার নিজেদের চিত্রটাকে একটু বদলাতে চায়। তারা স্লোগান দিয়েছিল যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। আর এই শিল্পের ভবিষ্যতের পরিকল্পনার হাত ধরেই বাংলায় আসার পরিকল্পনা করেছিল টাটা গোষ্ঠী তাদের স্বপ্নের প্রকল্প ন্যানো প্রকল্পকে নিয়ে। আর এর সাথেই একটা আশা তৈরি হয়েছিল যে বাংলা নিজের শিল্প গরিমা আবার হয়তো ফিরে পাবে। কিন্তু ইতিহাস অন্য কিছু লিখে রেখেছিল। সালটা ২০০৬। তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন যে টাটা মোটরস তাদের বহু চর্চিত ১,০০,০০০ টাকার গাড়ি, ন্যানো গাড়ির কারখানা লাগাবে হুগলি জেলার সিঙ্গুরে। প্রায় ১৩০০ থেকে ১৫০০ কোটি টাকার বিনিয়োগ, এবং তার থেকেও বড় কথা ছিল যে ১০,০০০ ডাইরেক্ট চাকরি হওয়ার সম্ভাবনা ছিল। বহু কৃষক ভালো ক্ষতিপূরণ পেয়ে সেই সমস্ত জমি দিয়েও দেয়। কিন্তু গোল বাঁধতে শুরু করলো বাকিদের নিয়ে। প্রায় ৪০০ একর জমির মালিক, যারা অনিচ্ছুক কৃষক হিসেবে পরিচিত ছিল, তারা কিছুতেই জমি দিতে রাজি হলেন না। তারা দাবি করলেন যে সরকার তাদের বিনা অনুমতিতে উর্বর চাষের জমি ছিনিয়ে নিচ্ছে। এবং সেই সময় তাদের পাশে এসে দাঁড়ালেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর কৃষি রক্ষা কমিটির মাধ্যমে শুরু হলো তীব্র আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিনের টানা অনশন রাজনৈতিক ঝড় তুলতে শুরু করে। কিন্তু টাটা গোষ্ঠী নিজেদের কাজ তাদের কারখানায় চালিয়ে যাচ্ছিল। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হতে শুরু করে। একদিকে ছিল শিল্পায়নের উজ্জ্বল ভবিষ্যৎ, আর অন্যদিকে ছিল সাধারণ কৃষকদের জমি রক্ষা করার লড়াই। আর এই টানাপোড়েনের মাঝেই অবশেষে সেই দিনটা আসে। ২০০৮ সালের ৩রা অক্টোবর রতন টাটা ঘোষণা করেন যে বাংলার সিঙ্গুর থেকে ন্যানো কারখানাকে গুজরাটের সানন্দে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই দিনটাই ছিল বাংলার শিল্প ইতিহাসের সবথেকে কালো দিন। তিনি বলেন যে তিনি আগে বলেছিলেন যে তার মাথায় যদি বন্দুক ধরা হয়, তবুও তিনি সিঙ্গুর ছেড়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হন, তিনি মনে করেছেন যে এখন বন্দুকের ট্রিগারটাও দাবিয়ে দেওয়া হয়েছে। If things didn't improve, we were told that we were blackmailing. So I said, no, fine. You pull the trigger, we move. একটা গাড়ি কারখানা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া শুধুমাত্র একটা গাড়ির কারখানার বিদায় ছিল না। সিঙ্গুরের এই ঘটনা থেকে বাইরের ইনভেস্টার্সরা এবং বিনিয়োগকারীরা মনে করতে শুরু করে যে বাংলা হয়তো এখনো শিল্পের জন্য তৈরি নয়।
যে জমিতে এত বড় শিল্প হওয়ার কথা ছিল, এত ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল, এত মানুষের রুজি রোজগার আসার কথা ছিল এবং পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া শিল্প গৌরব যে শিল্পের মাধ্যমে আবার ফিরে আসতো, সেই কারখানার জমি 2016 সালে হাইকোর্টের নির্দেশে সমস্ত কৃষকদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ট্র্যাজেডিটা কি শুনবেন? যে এই জমিতে এখনো ভালোভাবে ফসল হয় না। তাহলে কি হলো? যে শিল্পও হলো না, আর অন্যদিকে কৃষকদের জমিতে কৃষকরা আর ফসলও ফলাতে পারল না। সিঙ্গুরের সেই মাঠ আজ এক হারানো সুযোগের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। সিঙ্গুরের আঁচ যখন ধিক ধিক করে জ্বলছে, তখনই আবার আগুন লাগলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সালটা 2007। এবার প্রস্তাবটা ছিল আরো বড়। ইন্দোনেশিয়ার সালিম গোষ্ঠীর জন্য একটা কেমিক্যাল হাব তৈরি হবে এবং তার সাথেই স্পেশাল ইকোনমিক জোন তৈরি হবে। তার জন্য জমি চাই এবং সেই জমির জন্য ঠিক করা হলো যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে প্রায় 10,000 একর জমি নেওয়া হবে। কিন্তু সিঙ্গুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নন্দীগ্রামের স্থানীয় গ্রামবাসীরা আগে থেকেই জোট বাঁধতে শুরু করলো। তৈরি হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি। কে কোন দলের, কে কোন বর্ণের এবং কে কোন জাতি ধর্মের না দেখে সবাই একসাথে একটা ছাতার তলায় আসতে শুরু করলো এবং আন্দোলন শুরু হলো এবং সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। এই প্রতিরোধ এতটা তীব্র ছিল যে প্রশাসন পর্যন্ত গ্রামে ঢুকতে পারছিল না। রাস্তা কেটে ব্যারিকেড লাগিয়ে গ্রামবাসীরা এক এমন অবস্থা তৈরি করেছিল যে নন্দীগ্রাম সারা বিশ্ব থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছিল। আর এই অচলাবস্থা ভাঙতে 2007 সালে 14ই মার্চ ঘটে সেই সবথেকে দুঃস্বপ্নের ঘটনাটি। পুলিশ নন্দীগ্রামে নিজেদের সশস্ত্র অভিযান চালায় এবং পুলিশের গুলিতে 14 জন নিরীহ গ্রামবাসী মারা যায়। তার সাথে আহত হয় আরো বহু। 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনায় 14 জন গ্রামবাসীর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার দিনই তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেন। মন্তব্য করেন, এই ঘটনা তার শরীরে রক্ত হিম করা আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে। আর এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে বামফ্রন্ট সরকারকে হিলিয়ে দিয়েছিল। গোটা দেশ দুনিয়া থেকে চরম নিন্দার সম্মুখীন হতে হয়েছিল বামফ্রন্ট সরকারকে এবং এই নন্দীগ্রাম হত্যাকাণ্ডই শেষ পর্যন্ত বাংলায় বামফ্রন্ট সরকারের ইতি টানতে বাধ্য করেছিল। মা মাটি মানুষকে সামনে রেখে বাংলায় এক নতুন রাজনৈতিক নবজাগরণের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই রক্তক্ষয়ী অধ্যায়ের পর একটা প্রশ্ন চিরকালের জন্য থেকে গেল। উন্নয়নের মডেলটা ঠিক কেমন হওয়া উচিত? জোর করে মানুষের জমি কেড়ে নিয়ে শিল্প করে, নাকি মানুষের সম্মতিকে গুরুত্ব দিয়ে? আর এই বিতর্কের মাঝে বাংলার শিল্পায়নের যে ভবিষ্যৎ বা ভাগ্য, তা আবার এক বড় সড় ধাক্কা খেল। সিঙ্গুর আর নন্দীগ্রামের পর পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে যে গভীর ক্ষতটা তৈরি হয়েছিল, তা আজও শোকায়নি। এই দুটো ঘটনা শুধুমাত্র একটা বড় প্রকল্প অথবা একটা বড় শিল্পকে রাজ্য থেকে সরিয়ে দিয়েছে শুধু তাই নয়, একটা গভীর অবিশ্বাসের বাতাবরণও তৈরি করেছিল। আর বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গকে বিনিয়োগের জন্য একটা ঝুঁকিপূর্ণ স্টেট হিসেবে দেখতে শুরু করে। আর এর ফলে কি হয়? বিনিয়োগের ঘাটা পড়ে পশ্চিমবঙ্গে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো যে সমস্ত রাজ্য বড় বড় ইনভেস্টমেন্ট এফডিআই এর মাধ্যমে টানতে শুরু করে, সেইখানে পশ্চিমবঙ্গে অনেকাংশে পিছিয়ে যায়। একটা সময় ছিল যখন ভারতবর্ষের জিডিপিতে পশ্চিমবঙ্গ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করত, বলা চলে প্রায় লিডারশিপ দিত। আজ সেই পশ্চিমবঙ্গ জিডিপি ভারতের জিডিপি শেয়ারে অনেকাংশে কম। এমনকি ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম অ্যাভারেজের তুলনায় পশ্চিমবঙ্গের ইনকামও অনেকাংশে কম। শিল্প না এলে, ইন্ডাস্ট্রিজ তৈরি না হলে কোথা থেকে চাকরি হবে? আর এই কারণেই দেখা যায় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের সংখ্যা বেশ উদ্বেগজনক। সাম্প্রতিক কিছু রিপোর্টে বেকারত্ব হার কিছুটা কমেছে বলে এমন দেখানো হয়েছে, কিন্তু সেগুলো বেশিরভাগই নিজেদের পারিবারিক ব্যবসা বা এই সমস্ত কিছু উদ্যোগ যেগুলো সম্পূর্ণ অস্থায়ী, সেগুলোকে পার্মানেন্ট রোজগার হিসেবে আমরা কখনোই বলতে পারি না। আর এর জন্য শুরু হয় ব্রেন ড্রেন এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাংলায় ধীরে ধীরে বাড়তে শুরু। ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ বা দিল্লির আইটি পার্কে অথবা কেরালার নির্মাণ শিল্পে আপনি বাঙালি তরুণ তরুণীদের দেখা পাবে। তারা নিজের রাজ্যে ঠিকমতো সুযোগ পায়নি, তাই তারা আজ বাইরে যেতে বাধ্য হয়। আর এই পরিস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক নয়, এই পরিস্থিতির কারণে এক গভীর সামাজিক সংকট দেখা গেছে। যে রাজ্যে একটা সময় দেশের সেরা ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডাক্তার তৈরি হতেন, আজ সেই রাজ্যের ছেলেমেয়েরা নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছে। শিল্প গেল কেন? এই প্রশ্নের খুব একটা সহজ উত্তর নেই। এর পেছনে আছে রাজনৈতিক ভুল, জমি নীতির জট, গণ আন্দোলনের আবেগ এবং আস্থার অভাব।
সিঙ্গুর আর নন্দীগ্রাম আমাদের শিখিয়েছে যে মানুষের মতের বিরুদ্ধে, মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো শিল্প বা কোনো প্রকল্প তৈরি করা সম্ভব হয় না। আবার উন্নয়নের বিরোধিতা করতে গিয়ে যদি ভবিষ্যৎ সম্ভাবনাকে গলা টিপে মারা হয়, তাহলে সেটাও আত্মহত্যার শামিল। আজকের পশ্চিমবঙ্গ একটা দোটানায় দাঁড়িয়ে আছে। একদিকে তার গৌরবময় অতীত, আর অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তাটা আমাদেরকেই খুঁজে বার করতে হবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা থাকলেই হবে, নাকি আমাদেরকেও এর জন্য একটা বড় ভূমিকা পালন করতে হবে? একজন বাঙালি হিসেবে তোমার পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সম্পর্কে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি এই ভিডিওটা তোমার মনে একটুও প্রশ্ন জাগায়, তাহলে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারো। যদি আমার কাজ তোমাদের ভালো লাগছে, তাহলে আমার চ্যানেল স্পিকি পাইটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করতে ভুলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।